শুভ সকাল বন্ধুরা, আমি হেনা। আমার পরিবারের প্রত্যেক সদস্যকে আমার ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর এই যে দেখুন, বিছানাতেই রয়েছি, তারপরেই উঠে যাব। আর ছেলেও আজকে আমার সাথে উঠে গেছে আর ফ্রেশ হয়ে নিয়েছি। আর তারপরে সকালে এই 10 মিনিট বা 15 মিনিট আমার নিজের জন্য রাখি। আগে তো লেবু পানি খেতাম গরম পানি দিয়ে, কিন্তু এখন আর ছেলে হওয়ার পর থেকে সেটা হয় না। তবে আবারও শুরু করতে হবে, কারণ একটু মোটাও হয়ে গেছি। তারপরে আমার কনসিভ করার পর থেকে আমার একটা সমস্যা হয়েছে, যেটা আমার হাতের যন্ত্রণা। তো সেটা আমি ঘুমাতে গেলে বেশি মাত্রায় হয়। আর এই শীতকাল আসছে, একটু বেশিই কষ্ট হয়। গরমকালে যাই হোক একটু ঘুমাতে পারি, কিন্তু শীতকালে মোটেই না। তো তার জন্য ডক্টরও দেখাচ্ছি। তো অনেকগুলো টেস্টও দিয়েছে, দেখি সামনের মাসে করব, ইচ্ছা আছে। তারপরে চলে এসেছি রান্নাঘরে, ভাতের হাঁড়িটাকে মেজে নিয়ে প্রত্যেক দিনের মতো সবার প্রথমে ভাতটাকেই বসিয়ে দেব। আর আজকে কাঠের উনানেই দেব। আর কাঠের উনানের অবস্থাটা আপনারা দেখুন, মানে বর্ষায় মাটিতে না নোনা লেগে গেছে। তারপরে কুকুর না প্রচুর চুলোর পাশে শুয়ে থাকে। ফাঁকা জায়গায় চুলোটা, তার জন্য মানে ধাক্কা খেয়ে পুরো মাটিটা ঝুরঝুরে হয়ে ঝরে গেছে। তো যাই হোক, আমি আবার ইটটা দিয়ে আপাতত মেরামত করে উনুনটা ধরাতে পারছি। আর পিছন থেকে মাটিও তুলতে হবে। আর এখন না প্রচুর কাদা, তো আমরা তো যেহেতু যাই না, মা যায়, তুলে আনে। তো মায়ের এখন শরীরটাও খারাপ, তার জন্য আর একটু বেশিই কাদা লাগবে। তো মা বললো একটু রোদ বেরোক, আমি করে দেব। তো সেই কারণে আপাতত এভাবেই রান্না করছি। আর তারপরে আজকে ছেলের জন্য আলু ভাতে দিয়ে নিচ্ছি। আমাদের আজকে ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করব, কারণ মাছও ছিল না। আর তারপরে হচ্ছে কি, ওর পাপাও মাছ মানে বাজারেও যায়নি। তার জন্য কি করব ভেবেই পাচ্ছিলাম না। তারপরে মনে হলো যে ফুলকপি ডিম দিয়ে রান্না করি। গোটা গোটা ডিম দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে। আর গরম মশলা দিয়ে রান্না করেছিলাম। আর অসময়ের সবজি তো খেতে বেশ ভালো লাগে। কিন্তু জানেন তো, এদের একটু মানে শীতকালে সবজিটা খায় না, জানি না কেন। শীতকালে গিয়ে ইঁচড় খাবে, অদ্ভুত। গরমকালে আবার ইঁচড় খাবে না, পটল খাবে না। তো যাই হোক, উল্টো ধরনের আমার মনে হয় সবসময়ই এরকম করলে হয় বলুন তো? তারপরে এই যে চুলোর পাড়ে চলে এসেছি, আর এত পিঁপড়ে যে পাও পর্যন্ত রাখতে পারছি না। আর পিঁপড়ে মাটি তুলে কি অবস্থাটাই করেছে দেখুন। এই যে কোনো মতে ঘরের যে প্লাস্টিকগুলো, মানে খাবার বা আ অনেক কিছুই নিয়ে আসা হয়, সেই প্লাস্টিকগুলো আমরা চুলোর ওখানে জড়ো করে রাখি। আর সেটা দিয়ে বেশ ভালোভাবেই চুলোটা ধরানো যায়। আর আগে বাপের বাড়িতে দেখতাম মায়েরা তো কাঠের উনানেই রান্না করতো, যেহেতু আমাদের যৌথ পরিবার ছিল। তো ওরা প্রচুর বস্তা বা চট এরকম ধরিয়ে দিত, মোটা মোটা কাঠ, খুব ভালো করে জ্বলে যেত। তো সেটা দেখেই শ্বশুরবাড়িতে আগে কিন্তু ওরা আমার শাশুড়িরা কেরোসিন তেল দিয়েই ধরাতো। তা আমি আসার পর থেকে এগুলো দেখে এখন ওরাও এইভাবেই জ্বালায়। তো অনেক কিছুই, মানে আমি আমার শাশুড়ির থেকে কিছুই শিখতে পারিনি। কিন্তু ওরা আমার শাশুড়ি কিন্তু আমার থেকে অনেক কিছুই শিখেছে। মানে কাজের। তো প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিছু না কিছু শেখে। আর এত রোদ বেরিয়েছে, রান্নাঘরের জানলা দিয়ে পুরো রোদের ছটা এসে পুরো ধোঁয়াশা, ধোঁয়াশা হয়ে গেছে। আর এই যে তার জন্য ডিমটাকেও সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর আপনারা যারা আমার ব্লগ দেখে থাকেন, তারা তো জানবেনই আমি সবসময়ই প্রেশার কুকারেই ডিমটা সিদ্ধ করি। আর এই ছোট্ট প্রেশার কুকারটা আমার ছোট্ট সোনাটার। একদম ছোট থেকে ওর এই প্রেশার কুকারেই রান্না হয়। তারপরে হচ্ছে ফুলকপিগুলোকে কেটে নিচ্ছি। আর এখন না শীতকালে যেমন পোকা থাকার ভয় থাকে, এখন কিন্তু সেই ভয়টা নেই। পুরো ফ্রেশ। তবুও আমি লবণ আর হচ্ছে সামান্য জল দিয়ে একটু ফুটিয়ে ভাপিয়ে নিই। কারণ কি, যদি কোনো জার্মও থেকে থাকে সেটা নষ্ট হয়ে যায়। তো তার জন্যই সবার প্রথমে ধুয়ে বেছে আগে বসিয়ে দেব। আর এখন তো একদমই কচি, তাই বাদ দেওয়ার মতোও কিছু নেই। আর এইভাবেই চলছে হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্না বান্না, ছেলেকে টেক কেয়ার করা। তবুও জানেন তো, বেশ ভালো আছি মাশাআল্লাহ। আমার হাসব্যান্ড খুব ভালো মানুষ। একটা জিনিস, যে প্রত্যেকটা মেয়েই কিন্তু চায় একটা ভালো পরিবার বা উম সু একটা ভালো বর। কিন্তু দেখুন, পরিবারের কথা তো বলা যায় না, কারণ সেখানে
যেমন হাতের ৫টা আঙুল আমাদের সমান নয়, তেমন কিন্তু পরিবারের প্রত্যেকটা সদস্যই যে আপনাকে ভালোবাসবে বা আপনাকে কেয়ার করবে এমনটা নয়। তবে যে মানুষটার জন্য আপনি এই বাড়িতে রয়েছেন, সেই মানুষটার ভালো হওয়াটা খুব দরকার। তো মাশাআল্লাহ আমার বর কিন্তু আমাকে খুব ভালোবাসে এবং খুব মানে যতটুকু মানে যেভাবে রাখা যায় মধ্যবিত্ত পরিবারে সেভাবেই রাখার চেষ্টা করে। আর কোনো বদনেশা বা এই সমস্ত দিক থেকে খুব, খুব ভালো আছি যে এরকম কোনো নেশা বা কোনো কিছুই নেই বলতে পারেন। খুব ভালো মানুষ। তো সেটাও একটা উপরওয়ালার কাছে আমাদের অনেক বড় পাওনা। কারণ আজকালকার দিনে একটা ভালো ছেলের সঙ্গে সংসার বা বাকি জীবনটা কাটানো এটা কিন্তু খুবই মানে চ্যালেঞ্জের। তো তারপরে দেখুন প্রত্যেকটা জিনিস আমার কিন্তু কাটাকুটিও হয়ে গেছে। আর তারপরে উনানও ধরিয়ে বসিয়ে দিয়েছি। এই যে ভাপিয়ে রেখেছিলাম ফুলকপিটাকেও পেঁয়াজের সাথে দিই। আর আমি প্রত্যেকটা রান্নায় দেখবেন পেঁয়াজের সাথে অর্ধেকটাই সবজিপাতি ভেজে নিই। কারণ আলাদা করে ভাজার আর প্রয়োজনই হয় না। তো এটাকে গ্যাসটাকে একদমই ধিমে করে ভেজে নেব। তারপরে আদা, জিরে বাটা এই সমস্ত মসলা দিয়ে রান্না করব কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়। তো আপনারাও কখনো গোটা ডিম দিয়ে দেখবেন। আর না ওর পাপা কখনোই আপনাদের দাদাভাই ভাজা ডিমের তরকারি নিয়ে যেতে চায় না। কারণ খেতেও চায় না। কারণ একটু আষ্টে গন্ধ হয়ে যায় যেটা ওর ভালো লাগে না। আর টমেটো তো আছেই। টমেটো দিলে কিন্তু তরকারির টেস্টটা আরো ভালো হয়। তো সেই কারণে আর ও মানে আপনাদের দাদাভাই কিন্তু টমেটো খুব একটা খেতে চায় না। তো যাই হোক দিয়েছিলাম, তবে খেয়ে নিয়েছিল। আর প্রত্যেকটা গুঁড়ো মসলা দিয়ে একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেব। তারপরেই যেটা বলছিলাম যে জীবনে সত্যি একটু ভালো মানুষের সাথে থাকা এটা কিন্তু ভাগ্যেরই ব্যাপার। তো আমার কলেজে এরকম একটা ফ্রেন্ডও দেখেছি জানেন তো, মানুষকে বিশ্বাস করা যায় না। তো আমরা খুব ভালো বন্ধু ছিলাম। আমার স্কুলের একসঙ্গেই আমরা প্রায় ৫-৬টা মেয়ে বাংলা অনার্সে ভর্তি হয়েছিলাম ওই সুরেন্দ্রনাথ কলেজে। তো সেখানে একটা আমার খুব ভালো ফ্রেন্ড ছিল, সে কিন্তু প্রেম করতো এবং জানেন ৪ বছরের ওদের প্রেম। আর ৪ বছর পর ও জানতে পারে যে ওর যার সাথে প্রেম করছে সে বিবাহিত। তাহলে ভাবুন তো একটা মানুষ কতটুকু মিথ্যে কথা বললে মানে এটা হয়। আর এই মেয়েটা কিন্তু পাগলের মতো ভালোবেসে এসছে। এর মধ্যে কোনো খাদই নেই। কিন্তু অবশেষে জানতে পারে সে যাকে প্রেম করছে তার অলরেডি সংসার, বাচ্চা আছে। সেই জায়গার থেকে বেরিয়ে আসাটা যে কতটা চাপের সেটা বলে বোঝানোর নয়। তারপরে তো প্রত্যেকটা কাজও হয়ে গেছে। আর দেখুন উচ্ছে গাছটা এখন খুব রৌদ্র হচ্ছে বলে কেমন একটা মরে, মরে গেছে। তবে কিন্তু কিছুটা ফলও রয়েছে। তারপরে আমি জামাকাপড় কাচতে চলে এসেছি প্রত্যেক দিনের মতো। আর জামাকাপড়গুলোকে আমি একে, একে হাতের সাহায্যে ভালো করে ডলে নিই। তারপর যেটা মনে হয় যে একটু ব্রাশ দেওয়ার প্রয়োজন সেখানে ব্রাশ দিই। তবে সাবান আর ব্রাশ আমার কিন্তু মানে দরকারি। আমি না হাত দিয়েই শুধুমাত্র জামাকাপড় পরিষ্কার করি না। কারণ কলার বা পায়ের নিচটা বলুন অনেকটাই কিন্তু ময়লা জমে থাকে। আর সেগুলোকে একটু ভালো করে চাপ না দিলে সেই জায়গায় ময়লা জমতে, জমতে কিন্তু তারপরে একটা সময় কেমন হয়ে যায় তার জন্যই। আর আমার সোনা বাবাটাও আমার সাথে কথা বলছে, ও চলে এসেছে। তো এখন তো চারিদিকে খুব রৌদ্র বেরোচ্ছে, ভাদ্র মাসের রোদ। তো অনেকেই হয়তো শাড়ি, জামাকাপড় সবই রৌদ্রে দিয়ে থাকবেন। কিন্তু জানেন তো আমাদের তো এখন সবই জামা প্রায় পরা হয়, তার জন্য আর আলাদা করে ভাদ্র মাসের রোদ দেখানো হয় না। আগেকার দিনের মানুষরা যেমন কোথাওই বেরোতো না, সেই বাক্সবন্দি জামাগুলো না দেখালে হয়তো মানে হচ্ছে নড়মে যেত। আর সবার যে আগেকার দিনে বাক্স ছিল এমনটাও নয়। তার জন্যই হয়তো ভাদ্র মাসের রৌদ্রে দেওয়ার চলটা রয়েছে। এটা আমার মনে হয়। তো এই যে আমার সোনা বাবারাও আমাকে হেল্প করবে বলে তার জন্য ও জামাকাপড় মেলে দিচ্ছিল। তো ওর তো আর পারবে না যেহেতু দড়িগুলো উঁচু, তাই ওকে কোলে করে নিয়ে ওকে আবার ধরেছি আর ও মেলে দিয়েছে। তারপরে যে থালা বাসনগুলো জমা হয়েছিল সেগুলোকে একে, একে মেজে নিচ্ছি।
আর সংসারে না আপনি যতই কাজ করুন আর যাই করুন, মানে হচ্ছে কাজের কোনো শেষ থাকে না। তারপরে একটা না একটা কাজ কোথার থেকে বেরিয়ে যায়, আর যতই কাজ করুন মনে হয় যে কোনো দিকটা অগোছালো রয়েই গেছে। তো সংসারটা না মানে মানুষকে খুব ভালো করেই ব্যস্ত রাখতে পারে। আর এটাই হচ্ছে কথা। কিন্তু পুরুষের কাছে যে এটার কোনো দামই থাকে না। পুরুষরা যখন খেটে-খুটে আসে তখন কি বলে, "কত চাপ, কত কষ্ট করে এসেছি জানো?" কিন্তু ওই যে সংসারের কাজটাকে কোনো কষ্টই বলে মনে হয় না। তারপরে শাশুড়িদের তো আছেই কোনো কথা। আগেকার দিনে আমরা কোনো সুখই পাইনি। গরু, ছাগল এতগুলো বাচ্চা-কাচ্চা সামলেছি, তোমরা এখন কিছুই করতে পারো না। তো এই যে শাশুড়িদের তো বলতেই হবে, তাই সেই কথাটা তো আর বাদ যাবে না। তাই জন্য এটাও বলে ফেলে। তো আপনারাও কারা, কারা আমার মতো এই কথাটা শোনেন, অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এই যে দেখুন রান্নাঘরটা কিন্তু মোছাও হয়ে গেছে, পরিষ্কারও করে নিয়েছি। তারপর সবকিছুই আমার মোটামুটি রেডি হয়ে গেছে। তারপর ছেলের খাবারও চলে এসছে। আজকে স্কুল থেকে দিয়েছিল ফেনে ভাতে। তো ও হচ্ছে ডিমটাকে শুধু খাচ্ছে, আর কুসুমটা দিতে একটু ভয় লাগে। ও যা হুটোপাটি করে খায় কুসুমটা না, গলায় বাঁধিয়ে দেওয়ার প্রবণতাটা অনেক বেশিই থাকে। তারপরে দেখুন ছেলে আমার বিকাল হয়ে গেছে, ওর পাপা ফেরেনি, আর ও তার জন্যই কান্না করছে। সারাদিন আমার কাছে থেকেও পাপার জন্য অঝরে কান্না। আর রাত হয়ে গেছে, তার পরের দিন ছিল রবিবার। তো একটু ধোসা করব বলে তার জন্য একটু চাল আর এক বাটি মুগ ডাল ভিজিয়ে দিয়েছি। সেটা আর আপনাদের কি করে যে বোঝাই, ধোসা না খোসা না লোসা কি হয়েছে আমি নিজেও জানি না। মানে ধোসার ব্যাটারটা করেছিলাম, তারপরে আবার জল দিয়ে পাতলাও করেছিলাম। কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি। এই মোটা, মোটা ধোসা উঠেছে। তারপর না পেরে অবশেষে আবার চালের গুঁড়োই ভিজিয়ে দিয়েছিলাম। সেটাও আজকে আমাকে মানে কোনো কিছুই আজকে আমার জীবনে সাকসেস হয়নি। মনে হয় আমার ১ম এই এক্সপেরিমেন্ট, যেটা আমি এতটাই ফ্লপ হয়েছে যে খাওয়ার উপযোগ্য না। তো এরকম যাই হোক সংসার জীবনে তো এরকম হতেই হয়। তা দেখুন সাদা তেলও কিন্তু দিচ্ছিলাম। কোনো মতেই কোনোটাই সেই পারফেক্ট আর হয়নি। তো এই ধোসা তো আর খাওয়ার যায় না। আর তারপরে মুগ ডালের একটা কাঁচা স্মেল আসছিল। আমি একজনের ভিডিওতে দেখেছি, সেটার নাম বলছি না, কিন্তু তারা কিন্তু তৈরি করেছে। জানি না তাদেরটা কি করে এত সুন্দর হলো, আর আমার হয়তো কোনো কিছু খামতি ছিল। তারপরে এই যে চালের গুঁড়িটা যেটা দিয়েছি এইভাবে ফেটে গেছে। মানে মনটা যে এতটাই খারাপ, সেই খারাপ মন নিয়ে আবার দুপুরের রান্নার কাজে লেগে পড়লাম। তো আজকে যেহেতু রবিবার, মাংস তো বাড়িতে আসবেই। আর দেখুন কিরকম কতটা সুন্দর মাংস, পুরো চর্বিতে ভরপুর ছিল। তো তার জন্য একটু পটল দিয়ে রান্না করব, পটলগুলোকেও কেটে নিয়েছি। আর একদমই সাদা পটল, মাচার পটল, তারপরে পটলগুলো আলুগুলোকে আবার সুন্দর করে ভেজেও নিয়েছি। তারপর প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। একটা তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ৩ টে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে ভেজে দিয়েছি, আর ২ টো পেঁয়াজ, টোটাল ৫ টা পেঁয়াজ দিয়েছি। আর মাংসে আপনি যতটা পেঁয়াজ দেবেন ততই কিন্তু মাংস খেতে টেস্ট হয়। তো তারপরে ২ টো পেঁয়াজ কাঁচা অবস্থাতে দিয়েছি। আর আদা রসুন বাটা, ওর মধ্যে সামান্য জিরে, ৪-৫ টা শুকনো লঙ্কা মানে পুরো মিক্সারে পেস্ট করে একদমই অল্প দিয়েছি। কারণ মাংসে না আদা রসুনের পরিমাণটা বেশি হলে একটু টক, টক লাগে। তাই যতটুকু মাংস সেই পরিমাণ মতো আদা রসুন দেওয়াটাই ভালো। আর খেতে এত অসাধারণ হয়েছিল যে বলার অপেক্ষা রাখে না। আমি বুঝতে পারছি না আপনারা কতটা বুঝতে পারবেন কিনা, মাংসটা এতটাই টেস্টি ছিল। তো তারপরে কিন্তু খুব সুন্দর গলেও গেছিল। আর এটাকে আমি পটল আর আলুটা একসাথে দেব না, জানেন তো? পটল যেহেতু চন্দ্রমুখী আলু, আর ৬টা ৭টা আগে সিটি মেরে পুরো বসিয়ে রাখি। তারপরে যখন সেই দমটা ভেঙে যায়, তারপরে হচ্ছে ভেজে রাখা আলু পটল দিয়ে প্রায় ৩টে থেকে ৪টে সিটি দিলে খুব ভালোভাবে ৯-১০ টা সিটিতে দুটোই কুক হয়ে যায়। আর একসাথে যদি আলু আর মাংস কুক করি, তাহলে আলু পুরো ঘেঁটে মাংসর ঝোলটাকে পুরো ঘোলাটে করে দেবে। আর এই যে তেলও ছেড়ে এসছে, তার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর মাখা মানে খুব বেশি ঝোলও হবে না, আবার খুব বেশি পাতলাও বসাও হবে না। আর এই যে দেখুন তরকারির একদম শেষমেষ অবস্থাটা। আর এই যে ফোড়ঙে গ্যাসের পাশে দিয়ে রেখেছিলাম, এটাকে গুঁড়িয়ে শেষে দিয়ে আর চাপা দিয়ে দেব। তো
তারপরে গ্যাসটাও মুছে নিয়েছি সুন্দর করে। আর প্রত্যেক দিনই গ্যাস মুছলে কিন্তু নতুনের মতোই থাকে। জং পড়ার বা ময়লা জমে, জমে নষ্ট হওয়ার ভয়টা থাকে না। প্রত্যেকটা জিনিসই কিন্তু সূক্ষ্মভাবে যত্ন করা উচিত। আমাদের প্রত্যেকটা মেয়েরা কিন্তু খুব সুন্দর যত্নও করতে পারে। তবে অনেক পুরুষও আছে যাদের আমি দেখি যে খুব সুন্দর করে যত্ন করতে। তবে আমার কর্তামশাই যা বাইরেই কাজ করে, ঘরের কাজ তার মোটেই ভালো লাগে না। আর তারপরে মনে হচ্ছিল একটু লবণ সামান্য দিলে ভালো হতো, তাই দিয়ে নিলাম। আর এবারে সন্ধ্যা হয়ে গেছে রবিবারের, আজকে ছুটির দিন, তাই ছেলে আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি একটু বাইরে ঘুরতে যাব। আর আজকে জানেন তো গণেশ চতুর্থী ছিল। চারিদিকে এতটাই ভালো লাগছিল, প্যান্ডেল করেছে এবং খিচুড়ির ভোগও দিচ্ছিল। তো বেশ ভিড় করেই মানুষ আনন্দের সাথে খাওয়া-দাওয়া করছিল। আর এই যে পুজো, পুজো ভাবটা চলে এসছে, এটা দেখেই যেন খুব ভালো লাগে। কোনো কিছু আসার আনন্দ সম্পূর্ণই অন্যরকম, তাই না? তারপরে এলে তো কিন্তু তার শেষ হয়ে যায়। আর এই যে আমরা একটা জায়গায় গেছিলাম, মানে সেখানের ফুচকাটা, এখন তো বর্ষাকাল, কিন্তু এত সুন্দর ফুচকা, মানে মুচমুচে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি তো প্রায় 20 টাকার খেয়েই নিলাম। তারপরে টক জল, মানে টকের একটা চাটনি করে ফুচকার সাথে দিয়েছিল, যেটা আমার কাছে অসাধারণ লেগেছিল। তো আবারও নেক্সট টাইম গেলেই দাদার কাছে খাবো। আর আমার ছেলেকে জানেন না, শুকনো ফুচকা প্রায় 4টে থেকে 5টা দিয়েছিল। ও তো ছোট মানুষ, কামড় দিচ্ছে আর মুচমুচ করে ভেঙে পড়ে যাচ্ছে। তো উনি কোনো টাকাও নেননি, এতটা ভালো। তারপরে আমরা রাস্তায় একটু ঘোরাঘুরি করছিলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। চারিদিকটা দেখুন কিরকম পুজো, পুজো রব এসে গেছে। তো দেখছিলাম যে হুল্লোড় করে সবাই মার্কেটিংও করছে। তবে এখন তো বাইরের পরিস্থিতি খুব একটা ভালো না। তবে তার মধ্যে হয়তো যাদের খুব ছোট বাচ্চা আছে, তাদেরকে না দিলে উপায় নেই। তো তার জন্যই হয়তো বেরিয়েছে। কোনোদিন কিন্তু কারোর জন্যই থেমে থাকে না। তো তারপরে আমরা চলে গেছিলাম শ্বশুরমশাইয়ের জন্য কিছু ওষুধ নেবো অ্যাপোলো ফার্মেসে। আর সেখানে গিয়ে আমার ছেলের এই ব্রাশের কালেকশনটা খুব ভালো লেগেছে। এই ব্রাশের মধ্যে একটি গাড়ি মতো কিছু একটা ছিল। আর প্রচুর ডিসকাউন্টও চলছিল তার জন্য। তারপরে আমরা এখান থেকে টুকিটাকি কিছু কেনাকাটা করে আবার ওষুধগুলো যেহেতু পাইনি, আর অ্যাপোলো ফার্মেসিতে না প্রত্যেকটা ওষুধ থাকে না। এর কম্পোজিশন মেলে, কখনো মেলে না। তো সেগুলো না না নিয়ে চলে গেছিলাম আবার দোকানে। আর এই যে সেই ব্রাশটা, দেখুন রোবটের মতো, আমার তো বেশ ভালোই লেগেছে। তার পরের দিন সকালবেলাতে আবার রান্নার কাজ শুরু। তো ভাত তো হয়ে গেছে। তারপরে বরবটি ভাজবো। তার জন্য বরবটিটাকে একটু লবণ আর সামান্য অ জল দিয়ে প্রেসারে একটা সিটি মেরে নিয়েছি। তাহলে ক্যাচক্যাচে ভাবটা আর বরবটির থাকে না। তারপরে তো আলুটাকে লবণ মাখিয়ে আমি রেখেই দিই ভাজার জন্য। আর একটু কাঁচা লঙ্কা চিড়ে তারপরে হচ্ছে আলুটাকে দিয়ে দিয়েছি। আলুটা যখন একটু মজে আসবে, তারপরে হচ্ছে পেঁয়াজটা দেবো। দিয়ে তারপরে বরবটিটাকে ভাজা করব। আর এইভাবে ভেজে খেয়েও দেখবেন, আমার কথা একবার অন্তত করে দেখবেন, খেতে কিন্তু ভালোই হয়। আর বরবটি আপনি যদি হচ্ছে এমনি একদম কচি থাকলেও সেটা আলাদা কথা। কিন্তু একদমই একটু, একটু সামান্য মোটা, যতই আপনি তেলে, অনেকটা তেল লাগে। যদি সেইভাবে ভাজতে চান, একটু সিদ্ধ করে নিলে কিন্তু অল্প তেলেই ভাজা যায়। আর ক্যাচক্যাচে ভাবটাও থাকে না। তারপরে ওল ছানাও করেছিলাম। আর ডালের সাথে ভাজাভুজি ছানাছুনি, এটা তো খুব ভালোই যায়। তারপরে মা সব একে, একে করে নিয়ে খেতেও দিয়ে দিয়েছি। আর সকালটা না আমার কাছে খুব তাড়াহুড়ো থাকে। সারাটা দিন আমার এই ছেলের জন্য আমি একটু বিশ্রামও নিতে পারি না। মানে তন্দ্রাও আমার আসে না। যা ঘুমাই রাত্রে একবার। তো যবে থেকে আমি কনসিভ করি তবে থেকেই সেই একই রুটিন চলছে। আর আমার প্রেগন্যান্সিতে আমার প্রচুর কষ্ট এবং প্রচুর কষ্টের দিন পার করে এসেছি। এত শরীর খারাপ হয়ে গেছিল যে বলার, মানে কোনো বলার কথা ছিল না। তবে আমি কিন্তু কোনো প্রাইভেট নার্সিং হোমে মানে সিজার হয়নি আমার। আমাদের ওখানে সরকারি হসপিটালেই সিজার করেছে। তো শেষমেষ অবস্থাটা আমার খুবই কষ্টেরই দিন গেছে। তারপরে রসুন ফোড়ন দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। আর মসুর ডালে কিন্তু রসুন ফোড়নটা খুব ভালোই যায়। তো আমি সেটাই শুকনো লঙ্কা দিই, কিন্তু ছেলেকে দেবো বলে আর লঙ্কা দিইনি। আর সেই লঙ্কাটা জানেন তো কেউই খায় না তার জন্য। আর গরম, গরম ওলছানা কার, কার টেস্ট খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো আমি ওলছানা করেছিলাম
ওই যে কড়াইতে, ছোট্ট কড়াইতে ৩-৪টে শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম। তারপরে কাঁচা পেঁয়াজ আর ওই লঙ্কাটাকে পুরো ডলে নিয়ে আর একটু লেবু, তারপরে হচ্ছে লবণ আর একটু কাঁচা তেল দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আর কোনো সর্ষে বাটা দিইনি। যেহেতু দুপুর পর্যন্ত আমাকে রাখতে হবে, যতটুকু খাবো ততটুকুই কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম। কারণ পেঁয়াজ দিয়ে বেশিক্ষণ রাখাও যায় না। তো তার জন্য। আর এতটা ভালো হয়েছিল, আর ওলটাও খুব সুন্দর ছিল। তো খেয়ে নিয়ে তারপরে নিজেদের, আমার এখনো পর্যন্ত ১ কাপ চা পর্যন্ত খাওয়া হয়নি। আর আমি প্রত্যেকদিনই আমার সকালের খাবারটা খাই ১০টার সময়। কারণ আমি তখনই চা করি, তারপরে একটু আরাম করে বসে খাই। তখন আর চাপ থাকে না, সবাই বেরিয়েও যায় মোটামুটি, অসুবিধাও হয় না। আর তাড়াহুড়ো করে চা বা কোনো কিছুই খেতে আমার ভালো লাগে না। তবে কিন্তু রুটি কিন্তু আমার থাকে, জানেন তো? আমি তাও খাই না। আর এই যে ছেলে ওর পাপ্পার কাঁধের ওপর বসে ঘোড়া খেয়েছে। আর এই যে কিভাবে দাঁড়িয়ে আছে দেখুন, পুরো মনে হচ্ছে যেন আমাদের বাড়ির দারোয়ান। তো এই যে তারপরে চলে এসেছে দুধ, আর আমাদের যে দুধ দিয়ে যায় সে দুধও কদিন দিয়ে যাচ্ছিল না। তো আবার নতুন করে দেওয়া শুরু করেছে, আর ওই জন্য প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি ছেলেকে। যাই হোক, দুধটা তো খাওয়ার দরকার, কারণ প্রচুর ক্যালসিয়াম, বা ওই জন্য প্রত্যেক দিনই ওকে দুধ আর কমপ্ল্যানটা দেওয়ার চেষ্টা করি। কিন্তু মনের ওপর ডিপেন্ড করে, যেদিন ইচ্ছা হয় খায়, আবার যেদিন ইচ্ছা হয় খায় না। তারপরে একদিকে দুধ রুটিটাও ভিজিয়ে রাখছি। আর ইদানিং করে ১১টার দিকেও দেখি একাই খুব যখন ওর খিদে পায়, ওকে আর সকালের দিকে জোর করে খেতে দিই না। কারণ উগরে ফেলে দেয়। তো তার জন্য যখন ওর দেখি প্রচুর খিদে পেয়েছে, ও নিজে গিয়ে আমাকে বলে, জানেন তো? যে, "মা, আমার খিদে পেয়েছে।" তখন এই দুধ রুটিটা দিলে তখন ওর ফোনও লাগে না, ও খেয়ে নেয়। তারপরে ঘরের কাজ সেরে আমরাও একটু বেরোবো, একটা জায়গায় যাওয়ার আছে। তো সেখানেই যাওয়ার জন্য তাড়াহুড়ো করে কাজটাও সেরে নিচ্ছি। আর হচ্ছে ছেলেকেও নিয়ে যাবো। বাড়িতে তো মায়ের কাছে থাকবে না তার জন্য। আর শাশুড়ি মায়ের কাছেও ছোট থেকে কখনোই থাকেনি, তো ওকেও নিয়ে যেতে হবে। তো হেঁটেই যাবো। আর আমার ছেলে মাশাআল্লাহ এতটাই ভালো যে আমাদের বাড়ির থেকে অনেকটাই, প্রায় ১০ মিনিট হাঁটতে হয়। তো সেই রাস্তাটাও হেঁটেই যায়। ও আমাকে বলে, "মা, তোমার খুব পায়ে ব্যথা করবে আমাকে নিয়ে গেলে।" তারপরে আমরা ভ্যানে উঠেছি, আর ছেলেও দেখুন ভ্যানে চুপটি করে বসে আছে। তো ওকে কিছু খাবারও কিনে দিয়েছিলাম, সেটাই খেতে যাচ্ছিল। তো এই যে এখন তো ধান রোপণ করেছে, আর ভারী বৃষ্টিতে চাষের অনেকটাই ক্ষতি হয়েছে, যেসব জমিগুলো একদমই নিচু জমি। তো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।